পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি কলেজে নার্সিং, প্যারামেডিক্যাল পড়ার জন্য যে এন্ট্রান্স টেস্ট WBJEE অর্গানাইজ করে, সেটির নাম হচ্ছে জেনপাস। আমরা আজ জেনপা 2017 বায়োলজি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। 2017 প্রথম যে প্রশ্নটা এসেছিল সেটা হলো 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রক্রিয়ার প্রবক্তা কে? 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রক্রিয়ায় প্রবক্তা হলেন বিজ্ঞানী R.H. হুইটেকার। এই 5 রাজ্য শ্রেণীবিন্যাসটা আসলে কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। তিনি হলেন বিজ্ঞানী R.H. হুইটেকার। তিনি সমস্ত জীবজগৎকে, অর্থাৎ অতি ক্ষুদ্র ব্যাকটেরিয়া থেকে মানুষ অবধি সমস্ত জীবজগৎকে মোট 5টি রাজ্যে ভাগ করেছিলেন। রাজ্যগুলি হলো মনেরা, তারপরে প্রোটিস্টা, ফাঞ্জাই, অ্যানিমেলিয়া, প্ল্যান্টি। এই 5টি রাজ্যে ভাগ করেছিলেন। একে বলা হয় 5 রাজ্য শ্রেণীবিন্যাস। এর পরের প্রশ্ন, অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলে স্পারমিওজেনেসিস। অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় স্পারমিওজেনেসিস। আমরা দেখব স্পারমিওজেনেসিস কাকে বলে। এটা দেখছি, এটা হচ্ছে একটা স্পার্ম বা শুক্রাণু তৈরির একটা পদ্ধতি। তাহলে শুক্রাণু তৈরির পদ্ধতি, একটা শুক্রাণু তৈরি হওয়ার সময় প্রথমে গোলাকার শুক্রাণু তৈরি হয়। তারপরে ধীরে ধীরে শুক্রাণুর সঙ্গে একটা লেজ তৈরি হয় এবং এর মাথার দিকে গলগি ভেসিকল জমা হয়ে অ্যাক্রোজোম তৈরি হয়। এর ফলে পরিণত শুক্রাণু তৈরি হয়। তা এটাকে বলা হয় এটা হলো একটা অপরিণত শুক্রাণু। এগুলো একটা অপরিণত শুক্রাণু। এই অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু তৈরি হওয়ার যে পদ্ধতি, তাকে বলা হয় স্পারমিওজেনেসিস। আর স্পার্ম তৈরির এই পুরো পদ্ধতিটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। আর এই অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় স্পারমিওজেনেসিস। পরের প্রশ্ন, ল্যাসিফেরা ল্যাক্কা কি প্রস্তুত করে সিল্যাক। সিল্যাকটা কি জিনিস, ল্যাসিফেরা ল্যাক্কাটা কি জিনিস আমরা দেখে নেব। ল্যাসিফেরা ল্যাক্কা হচ্ছে এই ধরনের একরকম পতঙ্গ। এই পতঙ্গটা কোনো একটা গাছের গুঁড়ির ওপরে যখন বসে, সেটা গাছের গুঁড়িটাকে খেতে খেতেও সামনের দিকে এগিয়ে যায় এবং গুঁড়িটার ওপরে এরকম একটা স্তর পড়ে যায়। এই স্তরটাই হচ্ছে সিল্যাক। এগুলোকে যখন পরিশ্রুত করা হয় তখন সেটা এই রকম দেখতে হয়। এখান থেকে বিভিন্ন রকমের প্রসাধন সামগ্রী যেমন নেল পালিশ এগুলো তৈরি করা হয়। পরের প্রশ্ন, মিলারের পরীক্ষায় অপ্রত্যাশিত বস্তুগুলি কি? এখানে অপ্রত্যাশিত কথাটা আছে, এটা বাংলায় এটা সারপ্রাইজিং আছে, ইংলিশে সারপ্রাইজিং আছে। এটা ঠিক অপ্রত্যাশিত না, এটা অভাবনীয় হলে ভালো হতো। যাই হোক, এটার উত্তর হবে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড দেখতে কিরকম, একটা অ্যামাইনো অ্যাসিডের গঠন হলো এরকম। পরের প্রশ্ন, গর্ভনিরোধক বড়ি জন্ম নিয়ন্ত্রণ করে কিভাবে, কিসের মাধ্যমে? উত্তরটা হচ্ছে ডিম্বাণু নির্গমন বন্ধ করার মাধ্যমে। ডিম্বাণু নির্গমন কি জিনিস? ডিম্বাণু নির্গমন বন্ধ অর্থাৎ প্রিভেন্টিং ওভিউলেশন।
এটা একটু দেখে নেব আমরা। এটা একটা মোটামুটিভাবে একটা ওভারি বা ডিম্বাশয়ের প্রস্থচ্ছেদ। এটা ডিম্বাশয়কে যদি আমরা দেখি, প্রস্থচ্ছেদে ভেতরে আছে রক্তবাহগুলো আছে, এটা হচ্ছে ধমনী, এটা শিরা, আর এইগুলো হচ্ছে ফলিকল। এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফলিকল। এই ফলিকলগুলো দেখছি প্রথমে খুব ছোট ছিল, তারপরে আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হতে হতে এর মধ্যে কিছু একটা তরল জমা হচ্ছে। তরল পদার্থ জমা হওয়ার ফলে অতিরিক্ত তরল পদার্থ চাপে এই ডিম্বাণুটা ফেটে বেরিয়ে আসছে, আলটিমেটলি ফেটে ডিম্বাশয় থেকে বেরিয়ে আসছে। ডিম্বাশয় থেকে এইরকম পরিণত ডিম্বাণুর বাইরে বের হয়ে আসা বা নিঃসৃত হওয়ার যে পদ্ধতি, সেটাকেই বলা হচ্ছে ওভিউলেশন। তো মহিলারা যে গর্ভনিরোধক বড়ি ব্যবহার করেন, সেই গর্ভনিরোধক বড়ি ব্যবহারের ফলে, কেন গর্ভনিরোধক বড়ি ব্যবহার করেন? যাতে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ না হয়ে পড়ে। ফলে কি করতে হবে? আমার এই ডিম্বাণুটা নিঃসরণ হওয়াটাকে বন্ধ করলে আমার অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে মুক্তি পাওয়া যায়, যার জন্য গর্ভনিরোধক বড়ি তাহলে কিভাবে কাজ করে? ডিম্বাণু নির্গমন বন্ধ করে দেয়। পরের প্রশ্ন, রিঙ্গেলম্যান স্কেল নিচের কোনটির ঘনত্ব মাপতে ব্যবহার করা হয়? উত্তর হলো ধোঁয়া। রিঙ্গেলম্যান স্কেলটা কেমন হয় আমরা একবার দেখে নিই। এটা হলো একটা রিঙ্গেলম্যান স্কেল। স্কেলের বিভিন্ন মাপকাঠি আছে 0 থেকে 5 অবধি। 0 হলে বাতাস পরিষ্কার, আর যদি এটা 5 হয় তাহলে একেবারে ধোঁয়ায় ঢাকা অন্ধকার। পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্ন হচ্ছে, ভেলামিন দেখা যায় পরাশ্রয়ী মূলে। ইংরেজিটা দেখি, ভেলামিন ইজ সিন ইন দ্য এপিফাইটিক রুট অফ। এটার বাংলাটা ঠিক রকম ট্রান্সলেশন হয়নি, যা হোক বাংলাটা করলে এমন দাঁড়ায় যে ভেলামিন ইজ সিন ইন দ্য এপিফাইটিক রুট অফ। কোন প্রকার পরাশ্রয়ী উদ্ভিদের মূলে ভেলামিন দেখা যায়? উত্তর হবে ভ্যান্ডা। ভ্যান্ডা রক্সবার্গি এক প্রকারের অর্কিড গাছ। সেখানে যে পরাশ্রয়ী, এটি এক প্রকার পরাশ্রয়ী উদ্ভিদ। এর যে মূলগুলো থাকে সেগুলোকে বলা হয় বায়বীয় মূল। সে বায়বীয় মূলে ভেলামিন থাকে। কাসকুটা হচ্ছে একটা খুব সুন্দর উদ্ভিদ। এটা হচ্ছে পরজীবী উদ্ভিদ। সেটা হচ্ছে, এর বাংলা নাম হচ্ছে স্বর্ণলতা। পাইপার হলো পিপুল গাছ, বা বাংলায় অনেকে চুই ঝাল বলে গাছটাকে। আর এটা হলো কারকুমা, এটা হলুদ। তাহলে ভেলামিন দেখা যায় একমাত্র পরাশ্রয়ী উদ্ভিদের মূলে। ভেলামিনটা কিরকম দেখতে এটা দেখে নিই। এটা হচ্ছে একটা পরাশ্রয়ী উদ্ভিদের মূল। মূলের আগায় আছে রুট ক্যাপ বা মূলত্র যাকে বলা হয়। মূলত্রের ঠিক ওপরে দেখছি, রুটের ওপরে, মূলের ওপরই সবচাইতে উপরের স্তরে একটা সাদা রঙের একটা আবরণ দেখা যাচ্ছে। এটাকে বলা হয় ভেলামিন। ভেলামিন এই যে অংশটা, এই অংশটা হচ্ছে ভেলামিন। কয়েকটা স্তর পুরো ভেলামিন পাওয়া যায়। ভেলামিনের কাজ কি? ভেলামিন হচ্ছে বাতাস থেকে জল, জলীয় বাষ্প এবং পুষ্টি শোষণ করে, এবং এর সব থেকে বড় কাজ হলো সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি থেকে উদ্ভিদের কোষগুলোকে বাঁচায়। আলট্রাভায়োলেট রশ্মি থেকে উদ্ভিদের কোষগুলোকে রক্ষা করে। নেক্সট প্রশ্ন, প্লেগ সৃষ্টিকারী জীবাণুটি কি? প্লেগ সৃষ্টিকারী জীবাণুর নাম হলো ইয়ারসিনিয়া পেস্টিস। কি হয় এখানে? এইটা হলো ইয়ারসিনিয়া পেস্টিস। ইয়ারসিনিয়া পেস্টিস ব্যাকটেরিয়াটা এরকম দেখতে হয়। এ কি করে আসলে? অ্যাকচুয়ালি এই পোকাটা, বা এটা এক ধরনের উকুন, এই উকুনটাকে আক্রমণ করার পর এর খাদ্যনালীতে বা এই স্টমাকে বা পাকস্থলীতে একটা বাধা সৃষ্টি করে, বা পাকস্থলীটা পুরো ব্যাকটেরিয়াতে ভর্তি হয়ে যায়। ফলে কি হয়? উকুনটা কোনো কিছু খেতে পারে না, কারণ ওর স্টমাক বা পাকস্থলী অলরেডি ব্যাকটেরিয়া দ্বারা পূর্ণ হয়ে আছে। কিন্তু ওর খিদে পায়,
তখন উকুনটা কি করে, সামনে যা কিছু পায় তাই কামড়াতে থাকে এবং এর মাধ্যমে বিভিন্ন মানুষ বা ইঁদুরের শরীরে প্লেগ ছড়ায়। পরের প্রশ্ন হলো, কোন কোষীয় অঙ্গাণু যার কোনো পর্দা থাকে না? উত্তর রাইবোজোম। রাইবোজোম দেখে নিই কিরকম। এটা একটা রাইবোজোমের কাল্পনিক চিত্র। রাইবোজোম কি করে? রাইবোজোম এমআরএনএ থেকে অ্যামাইনো অ্যাসিড দ্বারা, অ্যামাইনো অ্যাসিডের সাহায্যে প্রোটিন তৈরি করে। রাইবোজোম কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। পরের প্রশ্ন, যে পদ্ধতিতে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপন্ন হয় তাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। অপশন ডি, গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনকে লাইসিস মানে ভেঙে দেওয়া, গ্লাইকোজেনকে ভেঙে দিয়ে গ্লুকোজ উৎপন্ন করছে, তাই একে বলা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। কেমিক্যাল রিয়াকশন, এই গ্লাইকোজেন থেকে এই গ্লুকোজ তৈরি হচ্ছে, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেন আসলে কি, কেন গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হওয়ার উদ্দেশ্যটা কি? আমাদের শরীরে আমরা তো ভাত রুটি খাই, আমরা ভাত রুটি খাওয়ার পরে অতিরিক্ত যে গ্লুকোজটা থাকে সেটা আমাদের শরীরে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে। এটা কখন কাজে লাগে? যখন আমরা খাবার খাই না বা উপবাসে থাকি, তখন শরীরের প্রয়োজনীয় শক্তি গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ তৈরি করে সেখান থেকে শক্তি পাওয়া যায়। এবারে এই যে পদ্ধতি সেটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, আলুর বিলম্বিত ধসা রোগের কারণ কি? যে ব্যাকটেরিয়া দ্বারা আলুর বিলম্বিত ধসা রোগ হয় সেটা হচ্ছে ফাইটোপথরা ইনফেস্ট্যান্স। আলুর বিলম্বিত ধসা রোগের ফলে কি হয়? আলু এরকম পচে যায়। পরের প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, পাট গাছের কোন অংশ থেকে পাটতন্তু পাওয়া যায়? উত্তরটা হবে, আমরা সবাই জানি এটা, উত্তরটা হবে কাণ্ড থেকে। পাটের এই যে কাণ্ড, এই কাণ্ড পচিয়ে সেখান থেকে পাটতন্তু পাওয়া যায়। পরের প্রশ্ন, স্ট্রেপ্টোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়া হলো? উত্তরটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস গ্রেসিয়াস। অপশন বি, স্ট্রেপ্টোমাইসিস গ্রেসিয়াস। আমরা যে বিভিন্ন রকম ওষুধ খাই, অ্যান্টিবায়োটিক খাই, সেটা তৈরি হয় এই স্ট্রেপ্টোমাইসিস গ্রেসিয়াস থেকে। পরের প্রশ্ন, হ্যাপ্ল্যান্টিক যৌনক্রম দেখা যায় কোথায়? স্পাইরোগায়রাতে। স্পাইরোগায়রাটা দেখতে এইরকম। স্পাইরোগায়রা আমরা মোটামুটি সবাই দেখেছি গ্রামের পুকুর ঘাটগুলোতে, যেগুলো জল কমে যায় গরমকালে, গ্রীষ্মকালে জল কমে গেলে সেখানে দেখি অনেক সুতোর মতন এক ধরনের শ্যাওলা তৈরি হয়েছে, এগুলো পুরো পুকুরটাকে সবুজ বানিয়ে দেয়। এটা হচ্ছে স্পাইরোগায়রা। এই স্পাইরোগায়রাতে হ্যাপ্ল্যান্টিক জীবনচক্র দেখা যায়। আমরা একটু জেনে নেব হ্যাপ্ল্যান্টিক যৌনক্রম ব্যাপারটা কি। হ্যাপ্ল্যান্টিক যৌনক্রম হচ্ছে কোনো একটা জীবের পুরো জীবনচক্রের যদি অধিকাংশ স্থান জুড়ে, অধিকাংশ সময় জুড়েই হ্যাপ্লয়েড দশা দেখা যায়। আমরা জানি এন কথার অর্থ হচ্ছে হ্যাপ্লয়েড, তাই তো? আর 2n মানে হচ্ছে ডিপ্লয়েড। এটার জীবনচক্রের খুব অল্প সময় হচ্ছে 2n দশা এবং অধিকাংশ জীবনচক্রের অধিকাংশ সময়ই হ্যাপ্লয়েড দশায় থাকে, তাই এটাকে বলা হয় হ্যাপ্লন্টিক জীবনচক্র। পরের প্রশ্ন, কোএনজাইম ও অ্যাপোএনজাইম যুক্ত হয়ে কি তৈরি হয়? কোএনজাইম এবং অ্যাপোএনজাইম যুক্ত হয়ে তৈরি হয় হলো এনজাইম। আমরা জানি এনজাইম বা উৎসেচক মানে হচ্ছে সেটা প্রধানত প্রোটিন দিয়ে তৈরি, কিছু ব্যতিক্রম আছে যেমন রাইবোজাইম, ওটা আরএনএ দিয়ে তৈরি। এটা একটা হলো এনজাইমের ছবি। এখানে এই যে নীল অংশটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে উৎসেচকের প্রোটিন অংশ।
এই প্রোটিন অংশটাকে বলা হয় অ্যাপোএনজাইম। এই অ্যাপোএনজাইমের সঙ্গে অনেক সময় বিভিন্ন রকমের ফ্যাক্টর বা অপ্রোটিন অংশ যুক্ত থাকে। কখনো অর্গানিক কোফ্যাক্টর অর্থাৎ কোনো জৈব ফ্যাক্টর যুক্ত থাকে, তাকে কোএনজাইম বলা হয়। কখনো ইনঅর্গানিক কোফ্যাক্টর, বিভিন্ন ধরনের খনিজ মৌল থাকে, সেগুলো দুটো একসাথে মিশে তৈরি হয় অ্যাপো এনজাইম। তাহলে দুটো একসাথে মিলে তৈরি হয় হলো এনজাইম। তাহলে অ্যাপো এনজাইম এবং ইনঅর্গানিক ফ্যাক্টর দুটো মিলে একসাথে তৈরি হয় হলো এনজাইম। পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, যে পুষ্পবিন্যাস অ্যাস্টেরেসি গোত্রের বৈশিষ্ট্য। তাহলে অ্যাস্টেরেসি হচ্ছে এক ধরনের উদ্ভিদ গোত্র বা ফ্যামিলির নাম হচ্ছে অ্যাস্টেরেসি। উদাহরণ, বিভিন্ন ধরনের অ্যাস্টেরেসি আমরা যেগুলো বাড়িতে ফুল গাছ হিসেবে লাগাই, যেমন গাঁদা, সূর্যমুখী, এগুলো সব হচ্ছে অ্যাস্টেরেসি গোত্রভুক্ত উদ্ভিদ। তা সেখানে যে ফুলটা দেখা যায়, ফুলটি ফোটে, সেই ফুলটির নামটা কি? তার নাম হচ্ছে ক্যাপিচুলাম। এটাকে হেডও বলা হয়, হেড মানে মাথা, ক্যাপিচুলাম বা হেডও বলা হয় এটাকে। ফুলটা দেখতে কেমন হয়? ফুলটা যদি আমরা প্রস্থচ্ছেদে দেখি এইরকম দেখতে হয়। এটা হচ্ছে পুষ্পাক্ষ, এখানে ফুলটা তৈরি হয়, এটার উপরে রিসেপ্টাকল। ফুলগুলো দেখছি বাইরের দিকে যে ফুলগুলো, সেগুলো থেকে ভেতরের দিকে ফুলগুলো আলাদা। বাইরের দিকের ফুলগুলোকে বলা হয় রে ফ্লোরেট, ভেতরের দিকে ফুলগুলোকে বলা হয় ডিস্ক ফ্লোরেট। রেড়ি কার পোষক উদ্ভিদ? মানে রেড়ি গাছের ওপরে কোন নিম্নোক্ত কোন জীবটি বাস করে? এটি হলো ফিলোসোমিয়া রিসিমি, অপশন সি ফিলোসোমিয়া রিসিমি। আমরা রেড়ি গাছের নাম সবাই শুনেছি, আমরা ক্যাস্টর অয়েল অনেক সময় মাথায় ব্যবহার করি। এই হচ্ছে ফিলোসোমিয়া রিসিমি। এই মথটা, এই বিশেষ প্রকার মথটা রেড়ি গাছে বাস করে এবং এখান থেকে সিল্ক উৎপন্ন হয়। 18 নম্বর প্রশ্ন, বহুযোজী মূলত্র কোন উদ্ভিদে পাওয়া যায়? বহুযোজী মূলত্র মানে কি আগে বুঝে নিই। বহুযোজী মূলত্র হচ্ছে, আমরা মূলত্র কাকে বলে সবাই জানি, যে মূলের ঠিক অগ্রভাগে মূলকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করার জন্য একটা টুপির মতো অংশ থাকে, তাকে বলা হয় মূলত্র। তো কোনো কারণে কোনো উদ্ভিদে এই মূলত্রে অনেকগুলো স্তর দেখা যায়, অনেকগুলো স্তর থাকলে তাকে বলা হয় বহুযোজী মূলত্র। এটা দেখা যায় প্যান্ডানাস ফোয়েটিডাস বলে নামক এক প্রকারের পাইন গাছে। গাছটা দেখে নিই, গাছটা কেমন। এই হচ্ছে প্যান্ডানাস ফোয়েটিডাস। পরের প্রশ্ন, উদ্ভিদ কোষ বিভাজনে সংশ্লিষ্ট হরমোনটি হলো, নিম্নোক্ত কোন হরমোনগুলি উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে? উত্তর হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ অক্সিন। অক্সিনের কাজ হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করা এবং তারই সঙ্গে কোষের ইলংগেশনে, অর্থাৎ কোষের আকার বৃদ্ধি করতে সাহায্য করে এবং কোষ বিভাজন করতেও সাহায্য করে। এই হচ্ছে অক্সিনের কাজ। এটা হচ্ছে জিব্বেরেলিন। জিব্বেরেলিনের কাজ হচ্ছে বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। জিয়াটিন হচ্ছে এক প্রকার সাইটোকাইনিন। 2,4-D এটাও এক প্রকার অক্সিন, কিন্তু এটা কৃত্রিম অক্সিন। এটা আগাছা নাশক হিসেবে ব্যবহার করা হয়, জমিতে আগাছা নাশক হিসেবে ব্যবহার করা হয়। এই প্রশ্নটাও কিন্তু অনেকবার এসেছে। উদ্ভিদের যে দৈর্ঘ্যে বৃদ্ধি পাচ্ছে, ছোট থেকে বড় হচ্ছে, এই কাজটি করে কিন্তু অক্সিন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। 20 নম্বর প্রশ্ন, পত্রমূল স্ফীত হয়ে যখন কুষাণ মানে বালিশ বলতে পারো, আমরা বইয়ে বালিশ, বাংলা বইয়ে বালিশ পড়েছি, বালিশের আকৃতি ধারণ করে তাকে কি বলে? তাকে বলা হয় অপশন সি প্যালভাইনাস বা পালভিনাসও বলতে পারো। কিরকম দেখে নি। এই একটা গাছ, একটা কাণ্ড, গাছের শাখা, সেখান থেকে একটা পাতা বেরিয়েছে। পাতার এই অংশটাকে বলা হয় পত্রবৃন্ত।
পাতার বৃন্ত কাণ্ডের যে অংশে সংযুক্ত থাকে সেই অংশটাকে বলা হয় পত্রমূল। তাহলে এখানে দেখছি এই পত্রমূল অংশটি বাকি অংশ অপেক্ষা কিছুটা স্ফীত হয়ে আছে বা ফুলে আছে, এই অংশটাকে বলা হয় পালভেনাস। পরের প্রশ্ন, নিচের কোন উদ্ভিদটিতে হাইড্রোফিলাস পরাগযোগ ঘটে না? হাইড্রোফিলাস পরাগযোগ হচ্ছে জল পরাগী, বাংলায় এটাকে আমরা বলতে পারি জল পরাগী। অর্থাৎ জলের মাধ্যমে যখন পরাগ মিলন হয়। তাহলে নিচের কোন উদ্ভিদটি জল পরাগী নয়? এটা উত্তরটা হলো হেলিয়ান্থাস। বাকি তিনটে উদ্ভিদই কিন্তু জলজ উদ্ভিদ এবং এদের পরাগ মিলন জলের মাধ্যমে হয়। হেলিয়ান্থাস অ্যানুয়াস উদ্ভিদটি একমাত্র খুব উজ্জ্বল, দেখতেই পাচ্ছি সূর্যমুখী ফুল অত্যন্ত উজ্জ্বল, এবং এটি প্রজাপতি বা পতঙ্গের মাধ্যমে এদের পরাগ মিলন ঘটে। প্রজাপতির মাধ্যমে যে পরাগ মিলন ঘটে তাকে আমরা বলি সাইকোফিলি। এটাও জেনে রাখবে, কোনো পরীক্ষায় এসে যেতে পারে। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, কোষ পর্দার তরল মোজাইক মডেল প্রণয়ন করেন কে? বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন। বিজ্ঞানী সিঙ্গার, ইনি হচ্ছেন বিজ্ঞানী সিঙ্গার, ইনি হচ্ছেন বিজ্ঞানী নিকলসন। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি রেশম কীটের রোগ নয়? রেশম পোকা যা তুঁত গাছে প্রধানত বাস করে, সিল্ক তৈরি হয় যেখান থেকে, সেটির রোগ নয় কোনটি? উত্তরটা হচ্ছে রানীক্ষেত রোগ। রানীক্ষেত রোগটা রেশম পোকার রোগ নয়, এটা মুরগির রোগ। বাকি তিনটেই কিন্তু রেশম কীটের রোগ। এই যে রানীক্ষেত রোগে মুরগি এরকম মারা পড়ে। পরের প্রশ্ন, আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক পাওয়া যায় যে কোষ অঙ্গাণুতে, সেটির নাম হচ্ছে লাইসোজোম। লাইসোজোমের মধ্যে অনেক আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক থাকে যেগুলো বড় বড় যৌগকে ভেঙে টুকরো করে দেয়, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এই ধরনের বড় বড় যৌগগুলোকে ভেঙে দেয়। এটা হচ্ছে একটা লাইসোজোমের চিত্র। লাইসোজোমের মধ্যে অনেক আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক থাকে। নেক্সট প্রশ্ন নাম্বার 25, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ হিন্ড3 কোথা থেকে পাওয়া যায়? হিন্ড3 উৎস কি? উৎস হলো অপশন বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। এটা কি? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ জিনিসটা কি? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এক প্রকারের উৎসেচক। এই উৎসেচক কি করে, একটা ডিএনএ খণ্ডকে ঠিক মাঝামাঝিতে কোনো একটা ডিএনএর মাঝামাঝি কোনো একটা অংশে সেটিকে নির্দিষ্ট স্থানে ভেঙে দেয়। একটা ডিএনএ খণ্ডকে ভেঙে দুটো খণ্ডে রূপান্তরিত করে। একে বলা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। পরবর্তী প্রশ্ন, এক জিন এক উৎসেচক মতবাদটি কার? মতবাদটি আসলে বিডেল এবং টটামের দেওয়া, কিন্তু এখানে বিডেল এবং টটাম তার দেওয়া নেই, বিডেল এবং মোনার দেওয়া আছে। যেহেতু একটা মিলেছে তাই এই উত্তরটাই আমরা নেব। এ হচ্ছে বিডেল, জর্জ ওয়েলস বিডেল, এবং ইনি হচ্ছেন এডওয়ার্ড লরি টাটাম। এটা মোনারটা আসলে টাটাম হবে। আর এক জিন এক উৎসেচক মতবাদটা কি একটু দেখে নি। এক জিন এক উৎসেচক, আমরা জানি যে এটা একটা ডিএনএ খণ্ড। ডিএনএ খণ্ডের যে অংশ থেকে একটা পলিপেপটাইড তৈরি হয় তাকে বলা হয়, সেই অংশটুকুকে বলা হয় এক জিন এক উৎসেচক। কোনো একটা জিন থেকে, বিডেল এবং টটাম মনে করেন যে একটা জিন থেকে একটা পলিপেপটাইড তৈরি হয়, একটা জিন থেকে দুটো পলিপেপটাইড বা তার বেশি পলিপেপটাইড তৈরি হয় না। 27 নম্বর প্রশ্ন, ক্রোমোজোম পাফ
কোথায় দেখা যায়? উত্তর হচ্ছে অপশান এ, পলিটিন ক্রোমোজোম। এ হচ্ছে একটা পলিটিন ক্রোমোজোমের চিত্র। এটি দেখা যায় পতঙ্গের লার্ভার লালা গ্রন্থিতে। পরের প্রশ্ন, লালা রসের কোন উপাদানটি জীবাণুনাশক হিসেবে কাজ করে? লালা রসের মধ্যে থাকে বিশেষ একটা উৎসেচক, সেটা হচ্ছে লাইসোজাইম। আমরা একটু আগেই লাইসোজাইমটা পড়লাম, এটা কোথায় থাকে? এটা থাকে লাইসোজোমে। লাইসোজোমের মধ্যে লাইসোজাইম উৎসেচক আমরা বললাম, এটা একটা আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক, যা কিনা বড় বড় যৌগকে ভেঙে টুকরো করে দেয়। সেই লাইসোজাইম আমাদের থাকে লালা রসে, মুখের লালা রসে। এই লাইসোজাইম কি করে? এ ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীরটাকে দুর্বল করে দেয়, ফলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা ফেটে যায় এবং শেষ পর্যন্ত ব্যাকটেরিয়াটা মারা যায়। পরবর্তী প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বায়ুদূষক পদার্থগুলির মধ্যে কোনটি হাইড্রোকার্বন? হাইড্রোকার্বন মানে যে যৌগের মধ্যে হাইড্রোজেন এবং একই সঙ্গে কার্বন উপস্থিত, তাকে বলা হয় হাইড্রোকার্বন। এটার খুব একটা সাধারণ উদাহরণ হলো গ্লুকোজ, C6H12O6। এখানে কার্বনও আছে, হাইড্রোজেনও আছে। তাহলে যে যে যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন দুটো একই সাথে উপস্থিত আছে, তাদের অনুপাত বিভিন্ন হতে পারে। এখানে যেমন 6টা কার্বন 12টা হাইড্রোজেন আছে, তাকে বলা হয় হাইড্রোকার্বন। তাহলে দেখে নিই এখানে কি কি অপশান দেওয়া আছে। অপশান এ হচ্ছে হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইডের সংকেত কি আমরা জানি? H2S। ওজনের সংকেত কি? O3। সালফার ডাইঅক্সাইড SO2। তাহলে এর মধ্যে কোনোটাতে না কার্বন আছে, না কার্বন কোথাও নেই। হাইড্রোজেন এখানে থাকলেও কার্বন নেই, তাহলে পড়ে রইল বেনজিন। তাহলে বেনজিনের সংকেত কি আমরা দেখে নিই। বেনজিন, বেনজিন হচ্ছে এরকম একটা জটিল যৌগ, এটা বৃত্তাকার হয়। এখানে দেখছি হাইড্রোজেন এবং কার্বন উভয়ই উপস্থিত আছে। পরের প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি স্যাকারোমাইসিসের ক্ষেত্রে সঠিক নয়? প্রথম হচ্ছে ইহা অ্যাসকোমাইকোটার অন্তর্গত, এটা ঠিক। ইহা মুকুলোদ্গম দ্বারা প্রজনন ঘটে, ইহার মুকুলোদ্গম দ্বারা প্রজনন ঘটে, এটাও ঠিক। ইহা ইথাইল অ্যালকোহল উৎপন্ন করে, ঠিক। কিন্তু ইহা মিক্সোস্পোর উৎপন্ন করে না, এটাই হবে উত্তর। তাহলে আমরা দেখে নিই ইস্ট কেমন দেখতে। স্যাকারোমাইসিস হচ্ছে ইস্ট, যেটা আমরা পড়েছি ছোটবেলা থেকে, যে পাউরুটি তৈরিতে যে ছত্রাকটি ব্যবহার করা হয় সেটির নাম হচ্ছে ইস্ট। এটা হচ্ছে সেই ইস্ট। ইস্ট এই যে দেখতে পাচ্ছি এখানে কোরক তৈরি হয়েছে, এই কোরকটা ধীরে ধীরে ডিটাচ হয়ে যাবে, মূল মাতৃদেহ থেকে আলাদা হয়ে নতুন একটা ইস্ট তৈরি করবে। এবং ইস্ট আমরা জানি পাউরুটিতে ব্যবহার হয়। কেন ব্যবহার হয় না, সেখানে ইথাইল অ্যালকোহল, ওখানে কোহল সন্ধান হয়, যার ফলে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। পরবর্তীকালে যখন ব্রেডটা গরম করা হয় পাউরুটিরা, তখন কার্বন ডাইঅক্সাইডটা উৎবাহী হওয়ার জন্য ওখান থেকে বাইরে বেরিয়ে যায়, যে স্থানগুলো ফাঁকা পড়ে থাকে তার জন্য ব্যাকটেরিয়াটা ছিদ্রযুক্ত হয়ে থাকে, কিন্তু এটা মিক্সোস্পোর তৈরি করে না। পরের প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন, প্রাথমিক শুক্রকোষ থেকে উৎপন্ন গৌণ শুক্রকোষে থাকে কি থাকে? 44টি অটোজোম এবং XY ক্রোমোজোম, 22টি অটোজোম একটি X ক্রোমোজোম, 22টি অটোজোম একটি Y ক্রোমোজোম, নাকি 22টি X অথবা 22 Y ক্রোমোজোম? এটা একবার দেখে নিই। এটার উত্তর হচ্ছে অপশন ডি, 22টি অটোজোম এবং একটি X ক্রোমোজোম, অথবা 22টি অটোজোম এবং একটি Y ক্রোমোজোম।
এটা হচ্ছে একটা এক্স এবং ওয়াই ক্রোমোজোমের চিত্র। দেখছি আমরা একটা এক্স ক্রোমোজোম থেকে একটা ওয়াই ক্রোমোজোম অনেকটা ছোট। প্রশ্ন 32 নম্বর প্রশ্ন, এখানে প্রোফেজ ওয়ানের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? আমরা জানি যে প্রোফেজ ওয়ানটা কখন ঘটে, প্রোফেজ ওয়ানটা ঘটে মিওসিসের সময়। মিওসিস পদ্ধতিতে প্রোফেজ ওয়ান আছে, প্রোফেজ ওয়ানের মধ্যে আবার 5টি উপদশা আছে। 5টি উপদশা হচ্ছে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। এইখানে ক্রসিং ওভার কি? ক্রসিং ওভার হচ্ছে একটা ক্রোমোজোম যখন আর একটা ক্রোমোজোমের সঙ্গে দেহাংশের বিনিময় করে এবং একে অপরের সাথে জোড় বাঁধে, সেই ঘটনাটি ঘটে প্যাকাইনিমা দশায়। এটা একটা প্যাকাইনিমার চিত্র। এখানে দেখা যাচ্ছে দুটো নন সিস্টার ক্রোমাটিড, এরা কি করে একে অপরের সাথে ক্রসিং ওভার করছে, অর্থাৎ দেহাংশের বিনিময় করছে। এটাকে বলা হয় ক্রসিং ওভার। পরের প্রশ্ন, ছত্রাকের প্রধান সঞ্চিত খাদ্য হলো? ছত্রাকের প্রধান সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন। অপশান সি গ্লাইকোজেন। আমরা কিন্তু গ্লাইকোজেন এর আগেও দেখলাম, এর আগে একটা প্রশ্নে দেখলাম গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, এটা মানুষের শরীরে হয়। উদ্ভিদের শরীরে সাধারণত গ্লাইকোজেন তৈরি হয় না, উদ্ভিদের শরীরে শ্বেতসার তৈরি হয়, শ্বেতসার জমা হয়। গ্লুকোজ উদ্ভিদের শরীরে শ্বেতসার হিসেবে জমা থাকে, মানুষের শরীরে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। কিন্তু ফাঙ্গাস একটা ব্যতিক্রম বা ছত্রাক একটা ব্যতিক্রম, যার মধ্যে গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। গ্লাইকোজেনটা কি না, এটা গ্লুকোজের অনেকগুলো গ্লুকোজ পরপর মিলিত হয়ে গ্লাইকোজেন তৈরি হয়, যেটা মানুষের শরীরে সাধারণত পাওয়া যায়, মানুষের লিভারে পাওয়া যায়। মানুষের লিভারে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন হয়। পরের প্রশ্ন, নিচে উল্লিখিত কোন কোষ থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়? তো হচ্ছে বি লিম্ফোসাইট। আমাদের শরীরে যখন বিভিন্ন ব্যাকটেরিয়াগুলো বাইরে থেকে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো আক্রমণ করে, তখন তাদেরকে আক্রমণ করার জন্য আমাদের শরীরের বি লিম্ফোসাইট কি করে? এই অ্যান্টিবডিগুলো তৈরি করে। অ্যান্টিবডি কি করে? ব্যাকটেরিয়া ভাইরাসগুলোকে তার এই মুখের সাহায্যে ওদেরকে আক্রমণ করে এবং তাদেরকে ধ্বংস করে দেয়। পরের প্রশ্ন, কোলেস্টেরল সাধারণত যেখানে উৎপন্ন হয়, কোলেস্টেরল তৈরি হয় লিভারে বা যকৃতে। অপশান সি লিভার বা যকৃত, লিভারে কোলেস্টেরল উৎপন্ন হয়। পরের প্রশ্ন, নিচের কোনটি ওভারির এন্ডোক্রাইন কার্য? ওভারির এন্ডোক্রাইন কার্য হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন ক্ষরণ করা। আমরা একবার ওভারির ছবিটা যদি দেখে নিই, এটা ওভারির এন্ডোক্রাইন কার্য কি বলেছে? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন ক্ষরণ করা। এই যে ওভারির এই ফলিকলগুলো, এই ফলিকলগুলো থেকে ইস্ট্রোজেন তৈরি হয়। এখান থেকে যখন ডিম্বাণুটা নিঃসরণ হয়ে যায় বা ওভিউলেশন হয়ে যায়, তারপরে এই গ্রন্থিটাকে বলা হয় পিত গ্রন্থি। এই পিত গ্রন্থিতে তৈরি হয় প্রোজেস্টেরন। এই পিত গ্রন্থি তখন যে হরমোনটা ক্ষরণ করে সেটা হলো প্রোজেস্টেরন। নেক্সট প্রশ্ন 37, টেস্টোস্টেরন হরমোনটির উৎস হলো লেডিক কোষ। লেডিক কোষ কি, কোথায় থাকে? লেডিক কোষ থাকে মানুষের শুক্রাশয়। এই শুক্রাশয়ে বা টেস্টিসের মধ্যে অনেকগুলো নালী থাকে। এই নালীগুলোকে বলা হয়, এরকম অনেকগুলো নালী থাকে, এই নালীগুলোকে বলা হয় সেমিনিফেরাস টিউবিউল। এই সেমিনিফেরাস টিউবিউলগুলোর মাঝে যে হলুদ অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এই হলুদ অংশগুলো বিশেষ কিছু কোষ থাকে, ওদেরকে বলা হয় লেডিক কোষ। এই লেডিক কোষগুলো টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করে। পরবর্তী প্রশ্ন 38, নিম্নোক্ত কোনটি লসিকা তন্ত্রের অংশ নয়? উত্তর হচ্ছে অপশান ডি অগ্নাশয়। লসিকা তন্ত্রের মধ্যে থাইমাস আছে, লসিকা গ্রন্থি আছে, প্লীহা আছে। অগ্নাশয় কিন্তু এর অন্তর্গত নয়। অন্তর্গত অংশগুলো আমরা দেখে নেব, অঙ্গগুলো। এটা হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম, লসিকা তন্ত্রের অন্তর্গত। থাইমাস লসিকা তন্ত্রের অন্তর্গত। স্প্লিন বা প্লীহা লসিকা তন্ত্রের মধ্যে পড়ে। লিভার পড়ে। বোন ম্যারো আছে, কিন্তু এর মধ্যে অগ্নাশয় নেই। পরের প্রশ্ন
নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণুগুলির কোনটিতে অক্সিজম বিদ্যমান? উত্তর হচ্ছে অপশন ডি, মাইটোকন্ড্রিয়া। অক্সিজম বিষয়টা কি? আমরা জানি মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। কেন না এটিপি তৈরি করে। এটিপি তৈরি করে কিসের মাধ্যমে? এটিপি তৈরি করে অক্সিজমের মাধ্যমে। দেখে নি, এই হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃপর্দা, এটা হলো বহিঃপর্দা। মাইটোকন্ড্রিয়ার এটা হচ্ছে বহিঃপর্দা, আর এইটা হলো অন্তঃপর্দা। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার অন্তর্গাত্রে ভেতরের দিকে যে দানাদার অংশগুলো আছে, সরি এটা না, এটা রাইবোজোম, এই যে দানাদার অংশগুলো আছে এটাকে বলা হয় অক্সিজম। এই অক্সিজমটাকে বড় করলে এরকম দেখতে হয়। মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিকে, ভেতরে যে ধাত্র আছে সেই ধাত্রে প্রচুর পরিমাণে হাইড্রোজেন জমা হয়। হাইড্রোজেনটা যখন অক্সিজমের মধ্য দিয়ে বাইরে বার হয়ে যায় ঠেলে, তখন একটা শক্তি উৎপন্ন হয়, যে শক্তিটা হচ্ছে এটিপি। তাহলে অক্সিজেন কোথায় পাওয়া যায়? অক্সিজেন পাওয়া যায় মাইটোকন্ড্রিয়াতে। পরবর্তী প্রশ্ন 40 নাম্বার, কোন অঙ্গে হেনলির লুপ পাওয়া যায়? হেনলির লুপ কোথায় পাওয়া যায়? হেনলির লুপ পাওয়া যায় নেফ্রনে। আর নেফ্রন কোথায় থাকে? অপশান সি, বৃক্ক। নেফ্রনটা দেখে নিই, বৃক্ক মানে হচ্ছে কিডনি। এই হচ্ছে একটা নেফ্রনের চিত্র। নেফ্রনে দেখছি এই অংশটা দেখো, এই যে অংশটাকে বলা হয় হেনলির লুপ। নিচের কোনটি সেক্স লিঙ্কড রোগ বা লিঙ্গ সংযোজিত রোগ? উত্তর হচ্ছে অপশান এ, হিমোফিলিয়া। হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া নামক রোগটি, এটি আমাদের যে এক্স ক্রোমোজোম দেখলাম, এই এক্স ক্রোমোজোমের সাথে সংযুক্ত। হিমোফিলিয়া রোগের জন্য দায়ী যে জিনটি আছে, সেই জিনটি কোথায় অবস্থিত? না এক্স ক্রোমোজোমের ওপরে। কি হয় এই রোগটির ফলে? এই রোগটির ফলে কোনো একটা শরীরে কোনো একটা অংশ যদি কেটে যায়, তাহলে যে শিরা বা ধমনী কেটে গেলে সেখান থেকে রক্ত অনবরত বের হতে থাকে, রক্ত জমাট হয় না। 42 নম্বর প্রশ্ন, বন্যপ্রাণের জেনেটিক বস্তু বা জিন বা ক্রোমোজোম সংরক্ষণের সর্বোৎকৃষ্ট উপায়, সবচাইতে ভালো উপায় কি? ভালো উপায় হিমঘরে সংরক্ষণ, এটা একটা হতে পারে, কিন্তু বাকিগুলো দেখি। কলা পোষণ, কলা পোষণটা তো একটা পদ্ধতি, এটা সংরক্ষণ পদ্ধতি নয়। এটা কলা পোষণের মাধ্যমে নতুন চারাগাছ বা নতুন চারাগাছই সাধারণত উৎপন্ন করা হয়। তারপরে হচ্ছে স্বাভাবিক পরিবেশে বৃদ্ধি, এটা তো সংরক্ষণ নয়, কিন্তু উত্তর হলো অপশান সি, বীজের সংরক্ষণ। এটা গাছের ক্ষেত্রে হতে পারে, হচ্ছে বীজের সংরক্ষণ হচ্ছে সর্বোৎকৃষ্ট পদ্ধতি। 43 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যামিবায়োসিস রোগ ঘটায়? অর্থাৎ আমাশয় যেটাকে বলি আমরা সাধারণত, সেটা হচ্ছে অ্যামিবায়োসিস। এটার জন্য দায়ী হলো এন্টামিবা হিস্টোলাইটিকা। অপশান সি, এন্টামিবা হিস্টোলাইটিকা। এটি এক ধরনের প্রোটিস্টা রাজ্যভুক্ত প্রাণী, এটা এদের আদ্য প্রাণীও বলা হয়। কি হয় এন্টামিবা হিস্টোলাইটিকা? এই এন্টামিবা হিস্টোলাইটিকার সিস্ট বা ডিম কোনো খাবারের মাধ্যমে বা কোনোভাবে মানুষের শরীরে প্রবেশ করলে কি হয়, সেটি গিয়ে লিভারে, ফুসফুসে জমা হচ্ছে, লিভারে জমা হচ্ছে, সেখান থেকে আস্তে আস্তে আমাদের অন্ত্রে গিয়ে রোগ সৃষ্টি করছে, প্রদাহ সৃষ্টি করে বা ঘায়ের সৃষ্টি করে, ফলে মলের সাথে রক্তপাত হয়। এটা হচ্ছে অ্যামিবায়োসিস। পরের প্রশ্ন, নিচের কোন যন্ত্রটি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে অপশান ডি, অক্সানোমিটার। অক্সানোমিটার যন্ত্রটি এরকম দেখতে। এখানে একটা গাছের সাথে একটা সুতো যোগ করা আছে এবং এখানে একটা মিটার আছে, একটা স্কেল আছে, আমরা দেখতে পাচ্ছি। স্কেলের কাঁটাটা যত দূরে যাবে, তার মানে গাছের বৃদ্ধিটা সেই মতো পরিমাপ করা হয়। 45, প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব কোন সালে প্রকাশিত হয়? উত্তরটা এখানে, আসল উত্তরটা হওয়া উচিত 1859, কিন্তু এখানে সেই অপশানটা নেই, শুধুমাত্র 1858 আছে বলে এটাকে আমরা উত্তর হিসেবে নেব। প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব
কে এটার জনক কে? এটার জনক হচ্ছে বিজ্ঞানী ডারউইন। উনি গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে গিয়েছিলেন, সেখানে গিয়ে তার ভয়েজ সমুদ্র যাত্রার মাধ্যমে গ্যালাপাগোস দ্বীপে গিয়ে এই ফিঞ্চ পাখির বিভিন্ন ধরন লক্ষ্য করেন, তাদের ঠোঁটের ধরন, গঠনের ধরন, এবং সেখান থেকে তিনি প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বটি বই আকারে প্রকাশ করেন। ৪৬ নম্বর প্রশ্ন, পাকস্থলীর রসে প্রোটিওলাইটিক উৎসেচক কোনটি? অপশান এ পেপসিন। পেপসিন কি করে? পাকস্থলীর মধ্যে পেপসিন ক্ষরিত হয় এবং আমরা জানি পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডও ক্ষরিত হয়। পেপসিন যখনই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে আসে তখন কি করে? প্রোটিনকে ভেঙে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পেপটাইডে পরিণত করে। ভ্রূণস্থলীতে প্রবেশের সময় পরাগনালীতে কতগুলি পুংগ্যামেট থাকে? উত্তর হচ্ছে অপশান সি, 2টি পুংগ্যামেট থাকে। এ হচ্ছে একটা পরাগনালী, পরাগনালীতে এই যে মেল সেল বা এটাকে পুংগ্যামেটও বলা হয়। কটা আছে? 2টো। যে উপক্ষারটি রাউয়েলফিয়া সার্পেন্টিনা থেকে পাওয়া যায় না সেটি কোনটা? রেসারপিন পাওয়া যায়, সার্পেন্টাইন পাওয়া যায়, অ্যাজম্যালিনও পাওয়া যায়, শুধুমাত্র ভ্যাসিকেলটা পাওয়া যায় না। ভ্যাসিকেল পাওয়া যায় বাসক পাতা থেকে। বাসকের গাছ আমরা দেখেছি, এই হচ্ছে বাসক পাতা থেকে পাওয়া যায়। ৪৯ নম্বর প্রশ্ন, প্রাথমিক দূষণকারী পদার্থ কোনটি? এখানে প্রাথমিক দূষণকারী পদার্থ মানে প্রাথমিকভাবে কোন যৌগটা বায়ু দূষণ করে? প্যান হচ্ছে পার অক্সাইল অ্যাসিটাইল নাইট্রেট, এটা আমরা জানি গৌণ দূষণকারী পদার্থ। ওজনও তাই, হাইড্রোকার্বনও তাই। আর উত্তর হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড হচ্ছে প্রাথমিক দূষণকারী পদার্থ। ৫০ নম্বর প্রশ্ন, রেশম মথের পুরুষ পলুতে কি থাকে? উত্তর হলো বি, অপশান বি, হেরাল্ড গ্রন্থি। এখানে যে গ্রন্থিটা থাকে সেটাকে বলা হয় হেরাল্ড গ্রন্থি। এ হচ্ছে 2017 সালের জেনপাসের প্রশ্নপত্র। আমরা পরবর্তীকালে ধীরে ধীরে সমস্ত সালের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব।